শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনূসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌখ কি বলে, দেখেন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। শুনেছেন, এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই, এটাই ইন্ডিয়া। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা আজকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা জুড়ে সম্পূর্ণ ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়াই সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে আসি। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। মরহুম শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। গত পরশুদিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, যারা আওয়ামী লীগের বি টিম, এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে। বর্তমানে প্রফেসর ইউনূস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমিক সকল বাংলাদেশি আমরা প্রফেসর ইউনূসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না। ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানের বক্তব্য এখানে দেখানো হয়েছে, যেখানে ইংরেজির বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে। তাই সেনাপ্রধানের কাছে, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন, আপনি কি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও, ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন নাকি অনুমতি ছাড়াই? যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন, তা সম্পূর্ণ দেশদ্রোহিতা, যার শাস্তি মৃত্যুদণ্ড। ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চায় না। সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনূস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য। আশা করি আপনার বক্তব্য প্রধান উপদেষ্টা বরাবর আপনি পরিষ্কার করবেন জনতার সম্মুখে। ভারতের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক
শান্তিপূর্ণ স্থিতিশীল একটা নির্বাচন চায় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চায়। অথচ এই বদমাইশ 7ই জানুয়ারি নির্বাচনের পরে বলেছিল যে বাংলাদেশে কি ধরনের কেমন নির্বাচন হবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং তা নিয়ে সে কোনো বক্তব্য দিতে চায় না। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গাধানাথ সিং বলেছে একই কথা, যে বাংলাদেশে অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায় এবং তারা একটা গণতান্ত্রিক সরকার চায়। অথচ এই বদমাইশগুলাই গত 16টা বছর বাংলাদেশে গায়ের জোরে পড়ে একদলীয় মাঝরাতের নির্বাচন করিয়েছে আওয়ামী লীগকে দিয়ে এবং 16 বছর স্বৈরাচারী সরকারকে বহাল রেখেছে বাংলাদেশ এবং জনগণের উপর অত্যাচার চালাতে এবং বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে। আজকে তারা অন্য সুরে কথা বলছে। এই ভারতীয় বদমাশগুলাকে বাংলাদেশের 18 কোটি জনগণ এদেরকে জুতা পেটা করবে। বাংলাদেশের যেখানেই পাবেন এদেরকে, ভারতীয় বদমাশগুলাকে এদেরকে জুতা মেরে বাংলাদেশের সীমানা থেকে বাইরে বের করবেন। এবং যারাই বাংলাদেশের ভিতরে থেকে ভারতের গোলাম হয়ে, মির্জাফর হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বেইমানি করে চলেছে, তাদের একজন একজন করে প্রকাশ্যে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেশদ্রোহিতার সাজা দেওয়া হবে ইনশাল্লাহ। এবং যারাই আজকে দ্রুত নির্বাচন চাইছে, বাংলাদেশের 18 কোটি জনগণ, আপনারা নিজ হাতে জুতা নিয়ে এদেরকে না বলুন। বাংলাদেশের 1500 অথবা তার চেয়ে বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে সংস্কার করতে, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ক্ষেত্র, সকল ক্ষেত্রে সংস্কারের জন্য, যা গত 54 বছরে পৌঁছতে বিশেষ করে গত 16 বছরে ভারতীয় হস্তক্ষেপে এবং আওয়ামী নষ্টামিতে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যা সংস্কার না করে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে আর সামনে আগানো সম্ভব নয় এবং ভবিষ্যৎ খুব অন্ধকার। তাই যে কোনো মূল্যের বিনিময়ে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও এই নির্বাচনকে বাধা দিতে হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংস্কার সম্ভব না হয় বা সংস্কার সম্পন্ন না হয়। তা লাগুক 3 বছর 4 বছর, বাংলাদেশের জনগণ তা মাথা পেতে স্বীকার করে নেবে যে বাংলাদেশের সংস্কার সবার আগে প্রয়োজন। আজকে এই বিএনপির বিক্রি হওয়া মির্জাফরগুলা, বিএনপির মির্জাফর নেতাগুলা যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, চরিত্রহীন নেতাগুলা, এরা বেগম জিয়াকে আর তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে মাইনাস করে দিয়েছে। মাইনাস করে এখন তারা ভারতের নির্দেশে বাংলাদেশে ভারতের হুকুমে তারা লাফাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য। তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অথচ দেখুন, যখন আমি কথা বলছি, এখনো ভারত বেগম জিয়াকে জঙ্গি মাতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে। লাল দাগের ভিতরে লেখাটা দেখুন, খালেদা জিয়াকে কি করে জঙ্গি মাতা বানানোর চেষ্টা করছে ভারত। বলছে বেগম জিয়ার সময় পরেশ বড়ুয়াকে বাংলাদেশে স্থান দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালাতে বেগম জিয়া সাহায্য করে। যখন ভারত এহেন ডাহা মিথ্যা কথা প্রচার করছে এখনো, ঠিক তখনই মা এবং ছেলেকে বাংলাদেশ থেকে বিদেশে রেখে এই ভারতের গোলামের বাচ্চা গোলামগুলা তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ভিতরে বসে ভারতের গোলাম হয়ে, মির্জাফর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি এই রমজান মাসে আহ্বান জানাবো, এইসব পাপী চরিত্রহীন বিএনপি নেতাদের আদেশ নির্দেশ শুনে ইহকাল ও পরকালে পাপী হবেন না। আপনারা গত 16টা বছর অমানসিক অত্যাচারিত হয়েছেন, বনে জঙ্গলে ধান খেতে ঘুমিয়েছেন, পরিবার হারিয়েছেন, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকুরি সব হারিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু
আপনাদের নেতারা হাসতে হাসতে 7 দিন 8 দিন জেলের ভিতরে আনন্দ করে তারা হাসি খুশি বেরিয়ে এসে আবার আওয়ামী লীগের সাথে মিলিত হয়েছে, গোপনে তারা পার্টি করেছে। আজকে এই শহীদ জিয়ার তৈরি করা বিএনপিকে এই মির্জাফর দেশদ্রোহীরা, এই সালাউদ্দিন, মির্জা ফখরুল, এই আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু, এরা সবাই আজকে শহীদ জিয়ার বিএনপিকে সম্মানের তলানিতে নিয়ে এসেছে, সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র করে তুলেছে। সুতরাং তৃণমূলের নেতা কর্মীদের কাছে আমি সেই দৃষ্টি থেকে বলছি, আপনারা এহেন মির্জাফরদেরকে প্রত্যাখ্যান করুন। আপনারা এইসব বদমাশগুলো যদি দ্রুত নির্বাচন চায়, আপনারা তার সঙ্গ দেবেন না। আপনারা যেই দলেরই হন না কেন, জামাত হন, বিএনপি হন, যারা ইমানদার, যাদের দেশপ্রেম আছে, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করুন সংস্কার কাজে। আজকে যেই বাহিনী প্রধান হোক না কেন, যত বড় চ্যাম্পিয়ন হোক না কেন, তাদের সামনে আরো খারাপ দিন আসছে। মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু লুজারদের সঙ্গ দেয় না। তারা, ডোনাল্ড ট্রাম্প সবসময় যারা জয়ী, যারা বীর, তাদের সঙ্গ দেয়। ডোনাল্ড ট্রাম্প যেমন ইউক্রেনের জেলেনস্কিকে প্রত্যাখ্যান করেছে, রাশিয়াকে সমর্থন করেছে, কারণ জেলেনস্কি একটা লুজার। সমগ্র পশ্চিমা জগতের টাকা পয়সা এবং গোলাবারুদ নিয়েও সে তার লোভ এবং তার মূর্খতার কারণে আজকে ইউক্রেনটা ধ্বংসপ্রাপ্ত এবং মিলিয়ন জনগণ এবং তাদের সেনাবাহিনী নিহত হয়েছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি, এই চাওয়ালা মোদি, অশিক্ষিত মূর্খ এবং মুসলিম হত্যাকারী, মাইনরিটি হত্যাকারী, এই মোদি একটা লুজার। এই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকেও কোনো পাত্তা দেয় নাই এবং প্রত্যাখ্যান করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রফেসর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করেছে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় কারিগর ইলন মাস্ক প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অফার, ব্যবসায়িক অফার, তা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আল্লাহর রহমতে বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। তার মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ডোনাল্ড ট্রাম্পের এবং ইলন মাস্কের, প্রফেসর ইউনূসের প্রতি এবং সংগ্রামী বাংলাদেশের ছাত্র জনতার প্রতি তাদের সমর্থন আছে। আল্লাহ কাকে কখন কার জন্য কি হিসাবে সাহায্যে পাঠায় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আমি ডোনাল্ড ট্রাম্পকে এখানে মূল্যায়ন করছি না, আমি আল্লাহর রহমতকে মূল্যায়ন করছি। তাই বলছি, সামনে যারা ভারতের এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী মির্জাফর আছে, তাদের জন্য বড় খারাপ সংবাদ। ইলন মাস্ক বাংলাদেশে আসার পরপরই আল্লাহর রহমতে প্রফেসর ইউনূসের শক্তি আরো 10 গুণ বেড়ে যাবে। তখন যেই সব বাহিনী প্রধানরা এবং সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে যারা যারা ভারত এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী আছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জড়ো করা হবে, জেলে ভরা হবে এবং দেশদ্রোহিতার শাস্তি, ফাঁসির রশি তাদের গলায় পড়তে হবে। তাই বাংলাদেশের ছাত্র জনতাকে আমি বলছি, এই রমজান মাসে আল্লাহর কোরআন নিয়ে ওয়াদা করুন যে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ভারত এবং ভারতের কোনো দালালকে এই বাংলাদেশের মাটিতে স্থান দিব না। বাংলাদেশে প্রফেসর ইউনূসের অধীনে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। আমি প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করছি, আওয়ামীর আমলে কুইক রেন্টালের নামে যদি রাতারাতি হাজার হাজার কোটি টাকা চুরি করা হতে পারে এবং বাংলাদেশি বিদ্যুৎ না পেয়েও সেখানে একটা শিশুকে ধর্ষণের জন্য কেন 15 দিন তদন্তের সময় চেয়েছেন, কিন্তু 3 মাস কেন বিচারের জন্য সময় লাগবে? জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। মানে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা। কেন একটা শিশুকে ধর্ষণের বিচার করতে 3 মাস সময় লাগবে? 15 দিনে তার রিপোর্ট চেয়েছেন, বাকি 15 দিনে এদেরকে ফাঁসিতে ঝোলান। তাহলে বাংলাদেশে
ধর্ষণ বন্ধ হবে। সুযোগ আল্লাহ দিয়েছে সম্মানের আপনাকে প্রধান বিচারপতি বানিয়ে। মানুষের দোয়া পাওয়ার এটা একটা উত্তম সময়। তাই মানুষের দোয়া এবং আল্লাহর রহমতের জন্য কাজ করে ইহকালে এবং পরকালে আরো সম্মানিত হন। যেই সুযোগটা সেনাপ্রধানকেও, জেনারেল ওয়াকারকেও আল্লাহ দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ভারতের আনুগত্য করে চলেছে এবং আল্লাহর দেওয়া শেষ সুযোগটাও উনি নিজ হাতে প্রত্যাখ্যান করেছে। আমরা এতদিন শুনেছি যে ভারতের সাহায্য ছাড়া নাকি আমাদের চলবে না। ভারতের সাথে সকল প্রকার লেনদেন প্রফেসর মোহাম্মদ ইউনূস বর্জন করেছেন। ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে সকল প্রকার আমদানি হচ্ছে। এখন গত 16 বছরের তুলনায় আল্লাহর রহমতে বাংলাদেশে প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবচেয়ে কম। সুতরাং আল্লাহর রহমতে প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন এবং বাংলাদেশের জীবন বিসর্জন দিয়ে ছাত্র জনতা প্রমাণ করেছে ভারতের কোনো প্রয়োজন নেই। তাই আমরা সমগ্র ছাত্র জনতা এবং দেশবাসী মিলে ভারতকে আজীবনের জন্য প্রত্যাখ্যান করলাম। এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনূসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌখ কি বলে, দেখেন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। শুনেছেন, এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই, এটাই ইন্ডিয়ান লাইন। ওয়াকারের বক্তব্যের উপরে সাখাওয়াত করছে যে সেনাপ্রধান না বুঝে কথা বলেনি। আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল, রোজা রমজানের দিন তো। আবার আমি জানি সাখাওয়াত মিয়া আপনি গিয়া প্রফেসর ইউনূসের কাছে গিয়ে বলবেন পিনাকে আমার যাতা না বলে গালি দিছে, এইগুলি আপনি পার পেয়ে যাবেন। আমি এটা হইতে দেব না। বুঝলাম সেনাপ্রধান খুবই বুঝমান লোক, কিন্তু সাখাওয়াত সাহেব আন্নে কি বুঝমান লোক? প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টা, আপনি যেই পজিশনে থেকে সেনাপ্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন, এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? এটা কি উপদেষ্টা পরিষদের বক্তব্য? এই বক্তব্য কি প্রফেসর ইউনূসের সরকারের অফিসিয়াল পজিশন? প্রফেসর ইউনূসের কি অফিসিয়াল পজিশন? আমরা এটা পরে দেখবো, উনি নিজের মুখে বলছেন। তো আপনি যেটা বলছেন নাকি সেটা কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে? কোনোটাই না। আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টার শপথ নিয়া, এই আক্কেলটাও আপনার নাই। কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না। আপনি বুড়া হয়েছেন, তালতলায় গেছে, কিন্তু বড় হন নাই। অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই, শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন। আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে। ওয়াকার যখন ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন ওয়াকার 1991 থেকে 92 সালে বান্দরবনে 69 পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল। তখন আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত ব্রিগেড কমান্ডার ছিলেন। উপদেষ্টা হিসেবে সাখাওয়াতের নাম আছে কেঙ্কে করে জানেন? ওয়াকারের কাছ থেকে। ছাত্ররা সাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই। ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই। ওই এক খই দুই কামড়ে খায়, ধান্দা ছাড়া ওই এক পা ফেলে না। এবার বুঝেছেন তো কার্তিকি কুতিবান্দা। আশা করি প্রফেসর ইউনূস উনারে ডাইকা ব্যাখ্যা চাইবেন যে কেন সেই কাম করিছে, কেন সেই কথা বলিছে। আপনার উপরে ছাইড়ে দিলাম গালি না দিয়া। আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে সুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে। হ্যাঁ, কবে মরে টুরা যায় ঠিক নেই তো, দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না। এবার আসেন হাঙ্কের প্রিয় বিএনপি নিয়ে কথা বলি। বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা, যাও ঝাঁপে পড়ে আমার উপরে। ঝাঁপে পড়া লাভ নাই, ঝাঁপে পড়তো তো আমলি গো। দুই না করলে ওই 80-র দশকে পড়া নাই। ইউটিউবারগুলোর সাথে লাগেন না। হাঙ্কারের ভিডিও যেটি যায়, যেটি দেখে উঠি আপনারা কখনো পৌঁছাতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। তাই গুড টার্মসে থাকেন। আমি তো আপনাদের দল করি না, তাই না? আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায় আমার আছে নাই তো? আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো চান আপনার বিরোধী দল না থাকুক? যাই হোক, আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি। আমি এটা দেখাই দিয়ে যাব, যতই ঝাঁপে পড়েন কোনো লাভ নেই। হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তা তো আপনারা জানেন, তাই না? প্রথমে হাসিনারে জায়গা দিল, এটা তো শত্রুতা। তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আওয়ামী দুর্বৃত্তদের জায়গা দিল, তাই না? এটাও তো একটা শত্রুতা। এই দেখেন নকিব আশরাফ চৌধুরী ইন্ডিয়ায় গেছে, বলতেছে 20 ফেব্রুয়ারিতে গেছে, সে ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল। সে নাকি দেশেই ছিল 20 ফেব্রুয়ারি পর্যন্ত। আবার ছবি দিছে ঢাকার সেরাটনে, জানি না এটা ঢাকার সেরাটন কিনা, আবার এই টাইমের ছবি কিনা। আওয়ামী যাওরা তো আগেকার ছবি এখনকার বলে চালাইতে পারে। যাই হোক, এটা ছোট মাল, কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে। তো কলকাতাতেই বুঝা দেওয়া যাবে, খাড়া তুই। তারপরে দেখেন
দেখেছেন বিজেপির সাথে কি খাতির দেখেছেন? দেখেন, আবার দেখেন মসজিদে গেছে, এক হাতে আবার সুতা পিন দিছে, অসাম্প্রদায়িক, বুঝেছাও? তারপরে দেখেন এই যে পানি ছেড়া ডুবাই দিল আমাদের। এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো, ইসকনরে দিয়া হিন্দুদের উস্কাইলো, খুনাগুনি পর্যন্ত হইলো। তারপরে শুরু করলো ক্যাম্পেইন, সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না, নারীদের ফুটবল খেলতে দিতেছে না, আজ আবার দেখলাম মহিলাদের সিগারেট খেতে দিতেছে না। এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামলো। একটাই উদ্দেশ্য, প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ এটা প্রমাণ করা। যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয়ে পলায় যায়, যেই দেশে পতিত স্বৈরাচারের পান্ডারা প্রকাশ্যেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না। শুনেন, আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যে পতিত ফ্যাসিস্ট নিজে নির্দেশ দেয়, যেই হাত দিয়া 32 নম্বর ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে। শুনেন হাসিনার কথাই। 32 নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যে প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, সেটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে। এটাই আমি চাই, আর কিছু চাই না। যেই দল বাংলাদেশের 2জন প্রবাসী ইউটিউবার আমি আর ইলিয়াস তার মৃত্যুদণ্ড ঘোষণা করে, হত্যার ঘোষণা দেয়, শুনুন। পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সের একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম, দিস গোয়িং টু লাইফ, 1 নম্বরে আমি খুন করতাম ওই ইয়েকে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই। যেই দল পেশাদার ডাকাত ভাড়া করে ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায়, তাইলে এটা কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করেন। সারা দেশে আতঙ্ক তৈরি করা হইলো, অপরাধ বাড়তেছে, বাংলাদেশ নিরাপদ না। প্রফেসর ইউনূস বলছে যে অপরাধ বাড়ে নাই, কথাটা সর্বাংশে সত্য না স্যার। ছিনতাই আর ডাকাতি দস্যুতা করলে বেচছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে। আর এটাই চাইতেছে আওয়ামী লীগ, এটাই চাইতেছে ইন্ডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছু আইডি থেকে পেজ থেকে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে পুরনো ভিডিও। ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে। কোন সূত্র ছাড়া অপরাধের মন গড়া কিছু পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হইতেছে। যেমন ধরেন 65 ঘন্টায় 72 ধর্ষণের ঘটনা ঘটছে, জনকণ্ঠে প্রকাশ করেছিল, ভাইরাল হয়েছিল সেই নিউজ। সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক। এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসারকে জানেন? হ্যাঁ, মেজর হাফিজ, হাসিনার 1 নম্বর লেসপেন্সার। ছবি দেখেছেন? দেখেন, ডিজিএফআই ছিল, মিডিয়ার ত্রাস ছিল, দেখেছেন? এর সহকর্মী ভাবতে ক্যাঙ্কা লাগিচ্ছে মিডিয়ার লোকজন, উঠে যায় বসিছে। এবার বুঝেছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে। আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ ছেপে দেয়, সেটা ফটো কার্ড বানায়, বুঝেছাও? ওই আমারটা দেখে পাবলিক টানে, তারপর এইগুলা খিলায়, বুঝেছাও? আর কি পুরা ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট মাঠে নামিছে। বিপ্লবী ছাত্র জনতাকে মব কইয়া তারে দানবায়ন করা হইতেছে। বিপ্লবী জনগণ তো ঘরে ফিরে যায় নাই। আগে দেখেন এই যে বিবিসি কইতেছে মব প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করে, দেখেন 32 নম্বর নিয়ে প্রশ্ন করে, ওই কেন্দ্রে শেষ। বিবিসির কি রোল আমরা জানি না, পুরা হাসিনা আমলে হাসিনা লেসপেন্সারি করেছে। শুনেন, আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে। এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে। কিছুদিন আগের কথা যদি বলি, বেশ কিছু ধানমন্ডি 32 সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে। তো বিপ্লবী জনতাকে কেন মব বলা হইতেছে এটা একটু আমাদের বুঝে দেখা দরকার।
আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হয়ে উঠতে হবে, এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে, সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে। সেই কাজটা কি? রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রাজনৈতিক দল, আমি আর নাম কইলাম না, এটারে বিপ্লব বলতে চায় না। এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। এটা খুব সাধারণ বিষয় না। আমি একটু খুইলা বলি, শুনেন, তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করেছে। মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল? হ্যাঁ, অবশ্যই বিপ্লব ছিল। একটা স্বৈরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল, রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল। বাকশাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল। কিন্তু ইতিহাস কি 1975 15 আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে? না। এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে, কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই। আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার, ক্যান্ডা বুক ভাষায় না। হ্যাঁ, আসেন এই প্রসঙ্গে আরেকটা বিষয় দেখি। ফরাসি বিপ্লবের কাল ছিল 1789 থেকে 1799 সাল পর্যন্ত, 10 বছরের একটা সময়কাল। প্রথমে বিপ্লবটা হয় কি, বাস্তিল দুর্গ দখল করে প্যারিসেই এবং অস্ত্র সংগ্রহ করে। আমরা জুলাই এই ধরনের কাজ করেছিলাম। এবং 1792 সালে একটা ঘটনা ঘটে, এটাকে বলা হয় সেপ্টেম্বর ম্যাসাকার। বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে। বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে, অভিজাত ব্যক্তিদেরকে, যারা বিপ্লবের বিরুদ্ধে। এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল। ধারণা করা হয় 1200 থেকে 1400 বন্দীকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক। এই যে ম্যাসাকার যখন হচ্ছিল, তখন একটা সরকার কিন্তু ছিল, তারা এটা থামায় নাই, বিচারও করে নাই। কেন করে নাই? কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া। জেল হত্যার সাথে মিল আছে না? ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর ম্যাসাকারের বিচার হয় না, কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন, বিপ্লবের একটা অংশ। আর 1975 জেল হত্যার বিচার হয়, 15 আগস্টের বিচার হয়, ফাঁসি হয়, কারণ এটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই। পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুইকা রাজনৈতিক নেতাদের মারিছো, কি খারাপ কাজ করিছো, তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিলা? ওইটা ঠিক, আমারটা বেঠিক, কারণ তুমি বড় কর্তা, তোমার পাদে গন্ধ, তাই না? আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়ব না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইড়া দেব ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না। বিডিআরের বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়? 1971 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। কাদের সিদ্দিকী প্রকাশ্যে বেয়নেট দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে। কাদের সিদ্দিকীর শাস্তি হয়েছিল? হয় নাই। মামলা হয়েছিল? হয় নাই। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার করে, 19 ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল, ধরে আছে না, তাকে হত্যা করা হয়। সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল। শাস্তি হয়েছে নাসিরউদ্দিন ইউসুফের? হয় নাই। মামলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ 1971 রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে, দখল করে, তখন সেই আইন, সেই রাষ্ট্র হয়ে যায়। এটাই বিপ্লব। এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা, তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে। এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা, যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে। আমাদের মব ডাকা বন্ধ করতে হবে, না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না, ফিরাইতে পারবেন না, আপনি দেশকে শান্তও করতে পারবেন না। জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে। নানা জায়গায়, নানা দেশে এটা দেখা গেছে।
রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল, এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো, অস্ত্রসহ নিজেদের শক্তি প্রদর্শন করত এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইত। লেনিনের বলশেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে। আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেভিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই, আমাদেরকে এটা নিতে বাধ্য কইরেন না। সিনেম মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান, নির্যাতন, হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল। আমরা কি এই কাজ করেছি? করি নাই। তাই সাবধান করে দিচ্ছি, মব ডাকা বন্ধ করেন। ওয়াকার সাহেব, প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই। সাখাওয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন, সাখাওয়াত সাহেব এটা দেখেন, বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। তো আকাশ সাহেব, হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গা নিছিলেন, এখন কেমন লাগে? ওইটা শুনান তো এডিটর সাহেব কি বলছিল বক্তিমায় যায়। ও আকাশ সাহেব, আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌ কি বলে, দেখেন। এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নেই। শুনেছেন, এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নাই, এটাই ইন্ডিয়ান লাইন। তাই এখন লাগিছে প্রফেসর ইউনুসকে কিভাবে সরানো যায়, এটাই রাস্তা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায়। তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে? এক নাম্বার, বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা। কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করিচ্ছে সেটা দেখাইলাম। এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে, সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে। আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে। মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠাই দিল। পরে অবশ্য ক্ষমা চাইছে, কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে, সেটা স্পষ্ট এই ঘটনায়। এইটা এসি বাস্ট হওয়ার ঘটনার নাশকতা, এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে, তারপরে আসছে বিএনপির বিবৃতিতে, বুঝছাও। আর বিএনপি কি কইতেছে? কইতেছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। আর এর সর্বনাশ, রাষ্ট্রের কোনো সংস্কারের দরকার নাই। ভাই, আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না। আমার কথা না, আপনাদের দলের নেত্রীর কথা, রুমিন ফারহানার কথা শুনেন। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে। আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের। কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন। এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন, নিদারুণ ভাবে ফেল করেন, তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে, শর্ট কইরা হাসিনাও ঢুকে যাবে। এটা বুঝতেছেন না কেন? আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি 200 টাকা। আমি শিওর ওরা বাজারে যায় না, বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায়। আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি, একে একে দেখি। হ্যাঁ, প্রথমে বগুড়া। আসসালামু আলাইকুম। আজ 2025 সালের 2রা মার্চ। আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার, এটা কলোনির বাজার। নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু। সেই লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই। ভাই আসসালামু আলাইকুম। আপনার লেবুর দাম কিরকম? আগে 2-3 দিন আগে আমরা বেশি আপনার 70 টাকা 80 টাকা হালি, সেই হিসেবে আজকে একটু কম আছে। যেমন ওইটা বেশি 60 টাকা, এটা 50 টাকা। মানে বড়টাই 60 টাকা। ভাই লেবু কত করে যাচ্ছে? 50 টাকা
50 টাকা হালি। তো লেবুর দামটাই মনে হয় একটু বেশি নাকি? দাম বেশি, 50 টাকা হালি। তাই লেবুর বাজার কত যাচ্ছে? 40 টাকা 50 টাকা হালি যাচ্ছে। আচ্ছা, গতকাল কত ছিল? গতকালে একই রেট ছিল, 50 টাকা। 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? কক্সবাজার আসেন। আমরা আছি এখন কক্সবাজার শহরে কানাইয়া বাজার। ভাইয়া লেবু কত? খালি কত? খালি 70 টাকা। কত? 15 টাকা। কম হবে না? কত দেখলেন? 60 টাকা হালি, তাই না? পটুয়াখালী আসেন। হালি 50 টাকা। 50 কি দাম কি বাড়ছে নাকি? না, এখন আগের মতনই আছে। মনে কাছে রোজার এখন তো সিজন না, রোজার আগে আসলে আপনার 50 টাকা, এখন ওই 50 টাকা আছে। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? ঢাকায় আসেন। মা মরিচ কত? 250 গ্রাম 25 টাকা। আর বেগুন? বেগুন 70 টাকা। এই লেবুগুলো কত? লেবুর হালি কত? লেবু 60 টাকা হালি, নিলে 50 টাকা হালি। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? যশোরে আসেন। বর্তমান দেশি লেবু বাজারে আর না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি। আমাদের বর্তমানে কিনা লাগতেছে দেশি লেবু আপনার 1700 থেকে 1800 টাকার শোয়া। আমরা এখন বেচতেছি 20 টাকা পিস, অর্থাৎ এক হালি বেচতেছি 70 অথবা 80 টাকা। একটু বেশি দাম 80 টাকা হালি, কিন্তু 200 টাকা তো না। তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম 200 টাকা হালি কিভাবে বলে? কি বার্তা দিতে চায়? কালবেলার রেফারেন্স দিচ্ছে। কালবেলা কার পত্রিকা? সন্তোষ শর্মার পত্রিকা। তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিওতে দেখছেন সে কে? পুরা রয়্যাল লোক। তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসকে সরায় দেওয়ার, তাতে কোনো সন্দেহ আছে? বিচারের ভার আপনাদের উপরে দিলাম। বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না, ফুল স্টপ। এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না। বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান, বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন। কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্তাবল, হাসিনার ব্যবহৃত সহিস, যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায়। দুনিয়া এবং আখেরাতের কসম, যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে, রুহানি প্লাবনে কেটেছে সাঁতার, তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি। সেইটা ইনকিলাব, বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ। স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে ছিলেন নয়ন দাস ভিডিওতে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।